আমি বলেছিলাম বিয়ে করবে আমাকে। উত্তরে সে বলেছিল, নিজের চেহারা দেখছিস আয়নায়? আমি হলাম এই কলেজের সব থেকে সুন্দর ছেলে। আমার পিছে কত মেয়ে ঘুরে জানিস, কাউকে পাত্তাও দেই না। আর বিয়ে করব তোকে। দেখ, তোকে যে বান্ধবী বানিয়ে সাথে রেখেছি এটাই তোর ভাগ্য। বাচ্চা মেয়ে একটা। আমি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে এসেছিলাম। কোনো কথা বলিনি, কারণ সত্যি ওর মতো সুন্দর ছেলে আমাকে কেন বিয়ে করবে? কত সুন্দরী মেয়ে ওর পিছে ঘুরে কিছু বলেনি ঠিকই, তবে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। বুকের ভেতরটা যেন খা খা করেছিল। বাসায় এসে দরজা বন্ধ করে সেদিন সত্যি আয়নায় নিজেকে অনেকক্ষণ দেখছিলাম আর কেঁদেছিলাম। আর ভেবেছিলাম কালো হয়ে জন্মানো কি পাপ। আমি এমনিতে তেমন সাজগোজ করতাম না, পার্লারে যাইনি কখনো। বাবা বলে আমার চেহারা নাকি খুব মায়াবী। এই কথাটা যখন শুনি তখন আমার ভীষণ হাসি পায়। যে ছেলেটাকে বিয়ের কথা বলেছিলাম সে আমার থেকে বেশ বড়। সে যখন অনার্স 3য় বর্ষে, আমি তখন কেবল ইন্টার 1ম বর্ষের ছাত্রী। আমার বোনের ক্লাসমেট ছিল সে। প্রায় বাসায় আসতো, কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়ে যায়। ওর নাম রাফিন। খুব ভালো লাগতো ওকে আমার। ভালোবেসে ফেলেছিলাম ওকে আমি প্রচণ্ড। যদিও এর আগে কখনো বলিনি ওকে আমি। এখন মনে হচ্ছে না বলাটাই বোধহয় ভালো ছিল। আপুরা সবাই ঘুরতে গিয়েছিল, তাই আমাকেও নিয়ে গেছিল। একসময় রাফিন দেখি একা দাঁড়িয়ে আছে। তখনই আমি কথাগুলো বলেছিলাম রাফিনকে। এতটা অপমানিত হতে হবে ভাবিনি। রাফিন আমার বোনের খুব ভালো বন্ধু, তাই ভয় লাগছিল রাফিন আপুকে বলে না দেয়। রাফিনকে আমি আগে ভাইয়া বলে ডাকতাম। তারপর ও একদিন বলল আমরা যেহেতু ফ্রেন্ড তাই নাম ধরে ডাকতে। আমি খুব খুশি হয়েছিলাম ওই দিন, যেদিন ও আমাকে ওকে তুমি বলার পারমিশন দিয়েছিল। মনে মনে ভেবেছিলাম ও হয়তো আমাকে পছন্দ করে। আসলে ও অনেক বড় লোক ফ্যামিলির ছেলে, তাই ভয়ে কখনো কিছু বলতাম না। আমার মতো কালো মেয়েকে কে ভালোবাসবে ও? এরপর থেকে রাফিন কখনো আমাদের বাসায় আসলে আমি ওর সামনে যেতাম না, আড়াল থেকে দেখতাম ওকে। ও খুব হাসতো। ওর ওই হাসির জন্যই আমি ওর প্রেমে পড়েছিলাম। হঠাৎ একদিন আপু বলল রাফিন নাকি বিদেশ চলে যাবে পড়ালেখার জন্য। শুনে ভীষণ কষ্ট লাগছিল। এতদিন যাও একটু দেখতে পারছিলাম, তাও হয়তো আর হবে না। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছিল, খুব কান্না পাচ্ছিল। যে মানুষটা আমাকে এত অপমান করলো তার জন্যে কেন যে এত খারাপ লাগছে বুঝি না। পরের দিন কলেজে যাব তাই রেডি হচ্ছে, ঠিক তখন কলিং বেল বেজে উঠল। আসছি বলেই দরজা খুলতে গেলাম। দরজা খুলে আমি তো একদম অবাক। রাফিন আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে চলে যাব ঠিক তখনই রাফিন আমার হাতটা টেনে ধরল। আপনি হাত ধরলেন কেন? সারন, আমি আপুকে ডেকে দিচ্ছি। রাফিন, আপনি কেন বলছিস? আজকাল তোকে যে দেখাই যায় না। ওই দিন যে কথাগুলো বলেছিলাম তার জন্য কি এখনো রেগে আছিস নাকি? দেখ, তুই আমার ছোট, তার থেকে বড় কথা আমার সাথে তোর যায় না। আমি যদি তোর মতো একটা মেয়েকে বিয়ে করি তো লোকে কি বলবে বল? আমার ফ্যামিলির সম্পর্কে কোনো ধারণা আছে তোর? আমি একটা কালো মেয়েকে বিয়ে করেছি, সবাই শুনলে হাসাহাসি করবে। তুই এসব কথা আর কখনো বলবি না প্লিজ। বান্ধবীর মতো থাক, কিছু মনে করিস না প্লিজ। মুখে এই কথা বললেও কিন্তু অন্তরে কথা হলো। তোমাকে রাগিয়ে দিলাম এই জন্য যেন তুমি এই রাগ থেকে নিজেকে গড়ে তুলো। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এখন বলবো না। আমি চাই তুমি পড়ালেখা করে নিজেকে এমন করে গড়ে তোলো যেন আমার পরিবারের কেউ তোমাকে হেয় হতে না হয়। এখন বললে তুমি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন প্রেমের চিন্তায় মোহ থাকবে। রাফিনের কথা শেষ না হতে আমি বললাম, হাত ছাড়ুন, আমার ওসব কিছুই মনে নেই। আমি কলেজে যাব, হাত ছাড়ুন। রাফিন, তোর আপুকে ডেকে দে। আসলে আমি আজ বিকালে চলে যাব, তাই আন্টিদের সাথে দেখা করতে এসেছি।
ভালো থাকিস তুই, দেখিস তোর খুব ভালো একটা বর হবে। রাফিন কথাগুলো বলে আর মিটমিট করে হাসতে থাকে আর বলে, আমি তো তোর বর হব, বিয়ে আমি তোকেই করব। আগে নিজে পড়ালেখা শেষ করে আসি, সেই পর্যন্ত তুমিও আরও বড় হবে। কিন্তু চিন্তা শুধু একটা, ততদিন তুমি আমার হয়ে থাকবে তো? আমি আড়াল থেকে শুনলাম রাফিন 5 বছরের জন্য বিদেশ যাচ্ছে। মনটা অনেক খারাপ হয়ে গেল। কলেজ যাইনি সেদিন, আর একটা পুকুরের ধারে বসেছিলাম কলেজ টাইম শেষ না হওয়া পর্যন্ত। আমি কি আসলে রাফিনকে ভালোবাসি, নাকি এটা ওর প্রতি আমার মোহ? এইসব ভাবছিলাম বসে বসে আর নীরবে কাঁদছিলাম। রাফিন আমাদের বাসা থেকে বাহির হয়ে কলেজের সামনে দিয়ে তাদের বাসায় যাচ্ছিল। এমন সময় তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা। শুভ্র, কী অবস্থা দোস্ত? রাফিন, ভালো, বিকেলে চলে যাব, তুই আসবি তো বিকেলে? শুভ্র, হ্যাঁ অবশ্যই আসব। রাফিন, তোদের খুব মিস করব, তবে একজনকে খুব বেশি মনে পড়বে। শুভ্র, চিন্তা করিস নে দোস্ত, আমি আছি তো, এই দিকটা আমি সামলে নিব। রাফিন, হ্যাঁ দোস্ত, তোর ওপরে ভরসা করে তো যাচ্ছি। এই দিনটা তুই দেখিস ও যেন কারোর সাথে না মিয়ে তুই গোপনে তাকে পাহারা দিবি। শুভ্র, ওকে দোস্ত। কলেজ টাইম শেষ হয় 2টার সময়। আমার বাসায় ফিরতে 2:30 বেজে গেল। আজ হেঁটেই বাসায় ফিরেছি। বাসায় ফেরার সময় মনে হচ্ছিল কেউ ফলো করছে আমাকে। মন ভালো না, তাই ভালো করে খেয়াল করিনি। বাসায় ফেরার পর দেখলাম আপু রেডি হচ্ছে। কোথায় যাচ্ছ আপু? আর বলিস না, রাফিনকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছি। বললাম যাব না, ও শুনলই না। বলল ওর সব ফ্রেন্ডস ওকে ছাড়তে না গেলেও নাকি যাবে না। এর কোনো মানে হয় বল? আমরা সব ফ্রেন্ড যাব একসাথে, তুই ফ্রেশ হয়ে নিয়ে যা। আমি রেডি হতে লাগি। ফ্রেশ হয়ে তুইও রেডি হ জলদি। আমি, হ্যাঁ তুই? আমি কেন রেডি হব আপু? ও মা, আমি তো জানতাম রাফিন তোরও ফ্রেন্ড, তো তুই যাবি না? ঠিক আছে, না গেলে নাই, আমি একাই চলে যাব। তবে কথাটা বলে আপু মুচকি হাসি দিল। আমি, তুমি হাসছো কেন আপু? আপু, কই হাসলাম? যদি যেতে চাস তো 15 মিনিটের ভিতর রেডি হবি। আমি আর কথা বাড়িয়ে রেডি হতে চলে গেলাম। ও ভালো নাই বা বাসুক, আমি তো ভালোবাসি ওকে। আর কবে দেখা হবে তা ঠিক নেই, কোনো দিন হয়তো আর দেখা হলো না। আপু, সে যদি হলো তোর? আপু ডাকছে। ও আমার নামটাই তো বলা হয়নি। আমি সেজুতি, আর ও আমার বড় বোন বিথি। রাফিন বিথি আপুর ক্লাসমেট। আমি আরসি আপু। আপু, কী রে, বললি যাবি না? এখন দেখছি সেজেই যাচ্ছিস, ব্যাপার কি বলতো? আমায় কোনো ফ্রেন্ডের প্রেমে পড়লি নাকি আবার? কী যে বলো আপু, এমন করলে কিন্তু যাব না আমি, দেখো। হ্যাঁ, সে তো দেখতেই পারছি, চল এখন জলদি। ওরা সব বাইরে গাড়িতে ওয়েট করছে। ওরা কে কে? আরে রাফিন 2টা গাড়ি নিয়ে এসেছে, মানে রাফিন ভাইয়াও আছে গাড়িতে মনে হয়। চল তো গিয়ে দেখি। আপু, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, জলদি আয়। নিচে গিয়ে দেখি আপু অলরেডি গাড়িতে উঠে বসে আছে। গাড়ি পুরো ভরা। কেউ একজন আমার হাতটা টান দিয়ে ভেতরে বসালো। পরে খেয়াল করলাম ওটা রাফিন। শেষমেশ ওর পাশে বসলাম। আমার কপালটাই খারাপ, না জানি আবার কি বলে, অপমান করে। দূর, ভাল লাগে না। রাফিন, কিরে সেজতি, এত সেজেছিস যে, বিয়ে বাড়ি যাচ্ছিস নাকি? বলে হেসে দিল। আসলে এই লোকটা সবসময় আমাকে অপমান করার জন্য রেডি হয়ে থাকে। আমি, আপু আমি যাব না, গাড়ি থামাও। আপু, আরে তোর কি মাথা খারাপ নাকি? এখন গাড়ি কিভাবে থামাবে? তাহলে রাফিনের দেরি হয়ে যাবে। চুপ করে বসে থাক তুই। আমি, তাহলে আমি পেছনে বসবো, তুমি এখানে এসে বসো। আপু, আরে চুপ করে বস তো, আর অল্প একটু পথ, চলে আসছি প্রায়। তাকিয়ে দেখি রাফিন মুচকি হাসছে। ব্যাপারটা কিছুই বুঝলাম না। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। সবাই এক এক করে নেমে গেল। আমি আর রাফিন পাশাপাশি।
সবাই নেমে এক সাইডে দাঁড়ালো। আমি যেই উঠতে যাব ওড়নায় টান লেগে রাফিনের কোলের ওপরে পড়ে গেলাম। রাফিন সাথে সাথে আমাকে উঠিয়ে দিয়ে বকা দিতে লাগলো, দেখে উঠতে পারিস না, কানা নাকি তুই? আমার ওড়না আপনার পায়ের নিচে আটকে আছে। ও সরি, আমি আসলে থাক হয়েছে, ওড়নাটা ছাড়ুন। আমার খুব খারাপ লাগছিল। এই লোকটা আগে তো এমন ছিল না। যেদিন থেকে ওনাকে প্রপোজ করেছি সেদিন থেকে সবসময় যেন আমাকে অপমান করার জন্য বাহানা খুঁজে। দাম বেড়ে গেছে মনে হয়। রাফিন চলে গেল। মনে হচ্ছে বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। যে মানুষটা আমাকে দেখতেই পারে না তার জন্য কেন এত হাহাকার বুকের ভেতর। মনে হয় এটাই ভালোবাসা। আমি আর আপু বাড়িতে ফিরে এলাম। রাতে আপুর সাথে ঘুমাই আমি। ভেবেছিলাম আজ রাতে চুরি করে রাফিনের ফোন নাম্বার নিব আপুর ফোন থেকে। পরে ভাবলাম না থাক, ফোন দিলে হয়তো আবার অপমান করবে। তার চেয়ে বরং আমি একাই ভালোবাসবো তাকে। ভালোবাসলেই যে পেতে হবে তার তো কোনো মানে নেই। রাফিনের দেওয়া অনেক উপহার আছে আমার কাছে। 2টা কলম, একটা ডায়েরি এবং একটা গোলাপ। এগুলো রাফিন আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। গোলাপটা ডায়েরির ভাঁজে রেখে দিয়েছি। যে ভাঁজ রেখেছি সেখানে অনেক বড় বড় অক্ষরে লেখা রেখেছিলাম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাফিন। ডায়েরিটা সব সময় নিজের কলেজ ব্যাগে রাখতাম যাতে কারো হাতে না পড়ে। এভাবে সময় চলে যেতে লাগলো। যত সময় যেতে লাগলো পড়াশোনার চাপ বাড়তে লাগলো। একটা সময় রাফিনের কথা খুব মনে পড়তে লাগলো পড়ার চাপে। তবে ভুলে যাইনি, রোজ রাতে ওর দেওয়া ডায়েরিটাতে লিখতে ভুলি না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাফিন। এভাবে 1টা বছর কেটে গেল। রাফিন চলে গেছে আজ 1 বছর। পড়ার চাপ বেড়ে গেছে, তাই অনলাইনে তেমন আসা হয় না। আজ 1 সপ্তাহ পর অনলাইনে আসলাম। অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। তারপর যা দেখলাম, দেখে চোখ আমার কপালে উঠে গেছে। দেখলাম রাফিন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। আমি আগে অনেক খুঁজেছি ওর আইডি, তবে পাইনি। আগে একটু লুঙ্গি ডান্স দিয়ে নেই, তারপর অ্যাকসেপ্ট করব রিকু। সন্ধ্যার পর রাফিনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, করে পড়তে বসেছি, কিন্তু পড়ার মন বসছে না। তাই ওর ছবিগুলো দেখতে লাগলাম ওর আইডিতে ঢুকে। কিন্তু যা দেখলাম দেখে মাথায় আগুন ধরে গেল। উনি লেখাপড়া বাদ দিয়ে প্রেম করতেছে ওখানে। সুন্দরী একটা মেয়ের সাথে ছবি, আর ছবিতে ভরা তার টাইম লাইন। হঠাৎ টুং করে একটা মেসেজ আসলো। দেখলাম রাফিন হাই। আমি হ্যালো রাফিন, কী রে কেমন আছিস? আমি আছি ভালোই, অনেক ভালো আছি। আমি হ্যাঁ জানি। রাফিন কিভাবে জানলি? আচ্ছা বাদ দে, তোর ভাবিকে দেখেছিস কেমন বলতো? আমি ভাবি কি? রাফিন আরে আমার গফ, ওয়েট ছবি দিচ্ছি। আমি না থাক লাগবে না, দেখছি। আমাকে কষ্ট দিয়ে এই লোকটা মনে হয় পৌষাচিক আনন্দ পায়। রাফিন ও আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। আমি আর কিছু বললাম না বলে সাথে সাথে ব্লক মেরে দিলাম ওকে। মনে মনে জিদ হলো আমার, আমি তোর গফ এর চেয়েও বেশি সুন্দরী হয়ে দেখাবো। একদিন তুই ঘুরবি আমার পিছিয়ে, দেখিস। মনের ভিতর পছন্দ জিদ চেপে বসলো সুন্দরী হবার। জানি যদিও কাজটা সহজ না, তবু যে ভাবা সেই কাজ। নিজের প্রতি যত্ন নিতে শুরু করলাম। রাফিনকে যখন প্রপোজ করেছিলাম বেশ ছোট ছিলাম তখন, কেবল যৌবনে পা দিয়েছি। তখন বুঝতাম না কিভাবে নিজেকে পরিপাটি রাখতে হয়, কিভাবে থাকলে নিজেকে দেখতে ভালো লাগে। এখন বুঝি এবং নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি। রাফিনও হয়তো চিনতে পারবে না আমাকে দেখে। নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কিভাবে চোখের পলকে 5টা বছর কেটে গেল বুঝতেই পারিনি। রাফিন এখনও ফেরেনি দেশে। ও প্রায় ফোন করে আপুর কাছে। আমি পর্দার আড়াল থেকে ওদের কথা শুনি লুকিয়ে লুকিয়ে। এখন আর রাফিনকে তেমন একটা মনে পড়ে না, কারণ ও অন্য কাউকে ভালোবাসে। আর এখন ওর মতো অনেক ছেলে আমার পিছে ঘুরে। তবে ভুলে যায়নি প্রথম ভালোবাসা ও আমার।
আজও আমি মনে মনে ওর জন্য অপেক্ষা করি। এদিকে বড় আপুর বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে। বললে হয়তো বিলিভ করবে না, আমি সত্যি গত 5 বছরে কতটা পরিবর্তন হয়ে গেছি। বাবা মা শুধু ভাবেন আমার এই পরিবর্তনের কারণ কি। বাড়িতে আপুর বিয়ের তোড়জোড় চলছে ভীষণভাবে। এর ভেতরে একটা ঘটনা ঘটেছে, সেটা তো আপনাদের বলাই হয়নি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপুর বিয়ের 3 মাস পর আমার বিয়ে। ছেলে আপুরই এক ফ্রেন্ড। তার একটা কাহিনী আছে। রাফিন চলে যাবার পর একটা ছেলে আমাকে সবসময় ফলো করতো। রাফিন চলে যাবার পরে আমি রোজ কলেজ যাবার সময় খেয়াল করতাম একটা ছেলে আমাকে ফলো করছে। আমি তেমন পাত্তা দিতাম না। ছেলেটাকে কখনো বুঝতে দেইনি যে আমি ওকে দেখে ফেলেছি। আমি এখন কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে উঠে গেছি। জীবনটা অনেক পাল্টে গেছে, সাথে কথাবার্তা, স্টাইল, ড্রেস সব কিছু রাফিনের জন্য। তবে সেই ছেলেটা এখনও ফলো করে আমাকে, তবে আগের মতো রোজ না, মাঝে মাঝে। সব থেকে অবাক হয়েছিলাম সেদিন যেদিন ওই ছেলেটা আমাদের বাসায় এসেছিল। সেদিন আমি ভার্সিটি থেকে বাসায় ফেরার সময় ওই ছেলেটাকে দেখিনি। মনে মনে খুব খুশি হয়েছিলাম। আমি বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছি। ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠল। বাসাভর্তি মানুষ, সবাই বিজি আপুকে নিয়ে, কারণ আর মাত্র 2 দিন পরই আপুর এঙ্গেজমেন্ট। তাই দরজাটা আমাকেই খুলতে হবে। আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলে তো আমি পুরো অবাক। আমাকে যেই ছেলেটা ফলো করে সেই ছেলেটা আমার বাসায় পৌঁছে গেছে। কত বড় বেহায়া, তাও আবার সাথে এক গাদা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে। কি আপনি এখানে? ফলো করতে করতে ঠিক বাসা পর্যন্ত চলে আসছেন না? আপনাদের মতো বখাটেদের না খুব ভালো করে চেনা আছে। বের হন বলছি এখনই, না হলে মায়ের দিয়ে হাত পা ভেঙে ফেলবো একদম। আমি ছেলেটাকে এসব কথা বলছি, তখনই ভেতর থেকে আপু এসে আমাকে সরিয়ে বলতে লাগলো, আপু, কী রে শুভ্র, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে চল। আমি তো অবাক আপুর কথা শুনে। আপু তুমি একে কি করে চিনো? আপু, আরে হাদারাম, ও আমাদের আসাদ মামার ছেলে শুভ্র, চিনতে পারছিস না? আমি আপুর কথা শুনে লজ্জায় সেখানে আর দাঁড়াতে পারলাম না। না জেনে কি অপমানটাই না করেছি। আর উনিও বা কি একটা কথাও বলেনি, শুধু হা করে তাকিয়েছিলেন মুখের দিকে। আমি সেখান থেকে দৌড়ে নিজের রুমে চলে গেলাম। শুভ্র ভাইয়া আমাদের রিলেটিভ, আবার আপুর ফ্রেন্ড। সেই ক্লাস 8-এ ছিলাম তখন একবার দেখেছি ওনাকে। কি করে মনে থাকবে? আমাকে যে ছেলেটা ফলো করতো কিছুটা তার মতোই লাগছিল শুভ্র ভাইয়াকে। কি ভুলটাই না করলাম। এখন কি করে যাব ওনার সামনে? দেখ, আমিও না এমন একটা কাজ করি। আয়নার সামনে বসে বসে এসব ভাবছি, তখনই দেখি পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে দেখি শুভ্র ভাইয়া। ভাইয়া আপনি? ভয়ে ভয়ে ভেবেছিলাম বকা দিতে। ভাইয়া আপনি? ভয়ে ভয়ে ভেবেছিলাম বকা দিতে এসেছে। কেমন আছো সেজতি? ভাইয়া আসলে আমি সরি। আপনি আপুকে কিছু বলবেন না প্লিজ। আমি আপনাকে চিনতে না পেরে যা ইচ্ছে বলে ফেলেছি। সরি ভাইয়া। একাধারে বলেই চলেছি, হঠাৎ খেয়াল করলাম শুভ্র ভাইয়া আমার দিকে এগোচ্ছে। এগিয়ে হঠাৎ করে আমার মুখটা তার এক হাত দিয়ে চেপে ধরে বলল, চুপ করা হয়েছে, আমি কিছু মনে করিনি তো। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আসি। উনিও এক পলকে তাকিয়ে আসেন আমার দিকে, যেন কত জন্মের প্রেমও ওনার ওই চোখে আমার জন্য জমা করে রেখেছেন উনি। হঠাৎ করে কেন জানি না আমার রাফিনের কথা মনে পড়ে গেলে তারপর এক ধাক্কা দিয়ে ওনাকে সরিয়ে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে বাঁচলাম। নিচে গিয়ে টেবিলে খাবার সময় শুনলাম শুভ্র ভাই আপুর বিয়ের সব কিছু দেখাশোনা করবে। বাড়ির সাজানোর সব দায়িত্ব ওনার। আমাদের কোনো বড় ভাই নেই, তাই ওনাকে ডাকা হয়েছে নাকি এসবের জন্য। আমি খাওয়া শেষ করে ওপরে এসে মুড অফ করে বসে রইলাম।
শুভ্র ভাইয়ের মতিগতি ভালো লাগছে না আমার। এতদিন কেন থাকতে হবে ওকে? বিয়ের তো এখনো 1 মাস বাকি। এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে এলো। আমি একটু ছাদে গিয়ে দাঁড়ালাম। আকাশে বেশ ভালোই মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। পরশু 3 তারিখ আপুর এঙ্গেজমেন্ট। এই মাসে 29 তারিখে বিয়ের দিন ঠিক করা হয়েছে। ভাবছি এঙ্গেজমেন্টে যদি এত মানুষ হয় তাহলে বিয়েতে কত মানুষ হবে। এঙ্গেজমেন্টের 2 দিন আগে সব এসে হাজির। নিজের রুমটা মনে হয় এবার দখল হয়ে যাবে। আগে আপুর সাথে ঘুমাতাম, বড় হয়েছি, এখন একাই থাকি। এসব ভাবতে ভাবতে হঠাৎ কারো পায়ের আওয়াজ পেলাম, কিন্তু আশেপাশে কেউ নেই। একটু একটু ভয় করতে লাগলো, কারণ রাত হয়ে গেছে। আবারও কারো পায়ের আওয়াজ। পেছন ঘুরতেই কেউ একজন জোরে ভয় দেখালো। আমি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে সেন্সলেন্স হয়ে গেলাম। সেন্স ফেরার পর আমি নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলাম। মাথার কাছে বসে আছে শুভ্র ভাইয়া। হালকাভাবে তাকিয়ে দেখলাম তার চোখে পানি। আমি তাকিয়েছি সেটা তিনি বুঝতে পেরে চোখের পানি মোছার ব্যথা চেষ্টা করলেন, যদিও আমি সেটা আগেই দেখে ফেলেছি। আমি উঠে বসলাম। বসার সাথে সাথে শুভ্র ভাই আমার হাত দুটো ওনার হাতের মুঠোর ভেতরে নিয়ে বললেন, সরি, আমি আসলে বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। এটা বলে তিনি নিজের চোখ মুছতে মুছতে আমার রুম থেকে বের হয়ে গেলেন। এই মানুষটা আমাদের বাসায় আসার পর থেকে কেমন জানি অদ্ভুত আচরণ করছে, কিছুই বুঝতে পারছি না। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি বাড়ি একদম ফাঁকা। আমি এদিক ওদিক দেখছি, তখনই কেউ একজন বলে উঠল, খুঁজে লাভ নেই, সবাই শপিং করতে গেছে। তুমি যে সেন্সিলেন্স হয়ে গেছিলে, তোমার আপুকে বলেছিলাম ওই সবটা ম্যানেজ করে সবাইকে নিয়ে গেছে। আমি শুভ্র ভাইয়ের কথা শুনে ওপরে চলে যাচ্ছি, ঠিক তখনই সে বলে উঠল, সবসময় এমন ড্রেস না পরলেও হয় না। আমি, কেমন ড্রেস? শুভ্র, এই যে ওয়েস্টার্ন ড্রেস, একটু কপালে একটা টিপ দিতে তো পারো, একদিন একটা শাড়ি পরে খোপায় একটু ফুল তো দিতে পারো, কিংবা হালকা রঙের একটা 3 পিস পরে চুলগুলো ছেড়ে রাখলে। আমি কিছু না বলে উপরে চলে গেলাম। আর শুভ্র ভাই জোরে বলে উঠল, পরশু বিথির এঙ্গেজমেন্ট এর দিন একটা শাড়ি পরো, খুব খুশি হব। আমি সাথে সাথে তার দিকে ফিরে বললাম, আপনি কিসে খুশি হবেন? কিসে হবেন না সেটা আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শাড়ি পরি না। আমি রাফিন শাড়ি পছন্দ করে না একদম, তাই কখনো পরিনি শাড়ি আমি। ওপরে আমার রুমের বেলকনিতে দাঁড়িয়ে ভাবছি, দুটো মানুষের পছন্দ কতটা ভিন্ন হতে পারে। এই যেমন রাফিন শাড়ি পছন্দ করে না, মোটেও কথা বাঙালির সাজে পছন্দ করে না। অপরদিকে শুভ্র ভাইয়ার বাঙালির সাজ পছন্দ। আমি শাড়ি পরতে ভালোবাসি, শুধুমাত্র রাফিনের জন্য পরি না, অথচ ও আমাকে ভালোই বাসে না। ভাগ্য বড় কঠিন জিনিস। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, সাথে বাইরে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি ঠিক আছে, তবে বাজ পড়াবো শব্দ আমার ভীষণ ভয় লাগে। এসব ভাবছি, সাথে সাথে শুভ্র ভাই ডাক দিলেন, বললেন নিচে যেতে। পুরো বাড়ি অন্ধকার। নিচে নামতে গিয়ে কিছু একটার সাথে জোরে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। প্রচণ্ড ব্যথায় আমি চিৎকার করে উঠলাম, আল্লাহ গো বলে। ফোনটা আনতেও ভুলে গেছি। সাথে সাথে শুভ্র ভাইয়া বলে উঠল, কি হলো, কি হলো? আমার আর বুঝতে বাকি রইল না যে আমি ওনার সাথেই ধাক্কা খেয়েছি। আমি কানা নাকি আপনি শুভ্র ভাই? দেখছেন আসছি সামনে, কেন আসলেন শুভ্র ভাই? আমি কানা হলে তুমি কি? অন্ধকারের কিছু দেখা যাচ্ছে? পড়লে তুমি আর আমার দোষ? আমি এখনো ফ্লোরে পড়ে আছি। উঠতে গিয়ে দেখলাম উঠতে পারছি না, কোমরে প্রচণ্ড ব্যথা লেগেছে। আমি ব্যথায় কেঁদে দিলাম, শুভ্র কি হলো, কাঁদছো কেন? আমি উঠতে পারছি না। আমি সব আপনার জন্য হয়েছে, সব বলে আবার কান্না শুরু করলাম। শুভ্র ভাই আমাকে অবাক করে দিয়ে আমাকে তার কোলে তুলে নিলেন, নিয়ে সোফায় শুইয়ে দিলেন। আর আমি কেঁদেই চলেছি। কি করব, ব্যথা লেগেছে অনেক। শুভ্র ভাইয়া কাকে যেন কল দিয়ে ওষুধ আনতে বললেন, চলো তোমাকে রুমে দিয়ে আসি। না, আমি একাই পারবো। ঠিক আছে, পারলে যাও,
আমি উঠতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। শুভ্র ভাই হাসতে হাসতে আমাকে নিয়ে গেলেন আমার রুমে। গিয়ে আমাকে শোয়াতে গিয়ে নিজেও আমার ওপরে পড়ে গেলেন। তাতে আমার কোমরে আরও ব্যথা লাগলো। আমি আল্লাহ বলে উঠলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। খেয়াল করলাম শুভ্র ভাই না উঠে আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন কত বছর পর দেখছেন উনি আমাকে। আমি যে ব্যথা পাচ্ছি সেদিকে কোনো খেয়াল নেই ওনার। মনে হচ্ছে নিজের ভেতরে নেই উনি। হঠাৎ করে ওনার ঠোঁট জোড়া আমার কপাল ছুঁয়ে গেল, আর উনি মনের অজান্তেই বলে ফেললেন, খুব ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। সেই ছোটবেলা থেকে বলে উনি আবার আমার কপালে চুমু দিতে গেলেন। সাথে সাথে আমি ওনার গালে সপাটে একটা চর বসিয়ে দিলাম। চর খেয়ে মনে হলো উনি নিজ জগতে ফিরলেন। আমি বুঝতে পারলাম না উনি নিজের ভেতরে ছিলেন না। আসলে এই আধার আর এই আবহাওয়া তাকে যেন সত্যি বলার অনুপ্রেরণা দিয়েছে। কোমরে এত ব্যথা, কিছু বলার বা করার কোনো শক্তি নেই আমার। না হলে আজ আরও চর দিতাম ওকে। চর খাবার সাথে সাথে শুভ্র ভাই যেন ঘর কেটে কিছুটা দূরে ছিটকে গেল নিজে থেকে। আমি, শুভ্র ভাই আপনি নিজেকে এরপরও একজন মানুষ বলে দাবি করবেন? আপনি ফাঁকা বাড়িতে একটা মেয়েকে একা পেয়ে ছি কাটছি আর বলছি আমি। শুভ্র বিলিভ করো সেজুতি, আমি জানি না আমার কি হয়ে গিয়েছিল। আমাকে ক্ষমা করে দাও সেজুতি, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। শুভ্র ভাই কাঁদছেন। আমি, বেরিয়ে যান এখনই, আমার রুম থেকে বেরিয়ে যান বলছি। শুভ্র ভাই প্লিজ সেজুতি ক্ষমা করে দাও আমাকে। আমি, আমার পা ছাড়ুন বলছি। ছাড়ুন, ক্ষমা করে দিলাম যান, তবে কখনো আর আমার সামনে আসবেন না। শুভ্র, ঠিক আছে সেজুতি, তুমি না চাইলেও আসবো না। একটা কথা বলবো, আমি সত্যি তোমাকে ভালোবাসি সেজুতি, ভীষণ ভালোবাসি, ভীষণ। রোজ কলেজ যাওয়ার সময় আমি তোমাকে ফলো করতাম। আমি তোমাকে বিয়ে করতে চাই সেজুতি। আমি এই আপনার ভালোবাসার নমুনা। আমাকে একা পেরে আপনি বেরিয়ে যান এখনই এখান থেকে, যান বলছি। শুভ্র ভাই মাথা নিচু করে বের হয়ে গেলেন আমার রুম থেকে, আর আমি জোরে জোরে কাঁদতে লাগলাম। রাফিনার ডায়েরিটা আমার বালিশের নিচে ছিল, সেটা বের করে জোরে জোরে কাঁদতে লাগলাম। আমি একটু অবাক হইনি। উনি যে আমাকে ভালোবাসে সেটা আমি আগেই সন্দেহ করেছিলাম। কবি বলেছেন মেয়েদের তৃতীয় নয়ন থাকে, কেউ তার প্রেমে পড়লে সেটা সে চট করে ধরে ফেলতে পারে। শুভ্র ভাই চলে গেল। দরজার দিকে তাকিয়ে দেখলাম বড় আপু দাঁড়িয়ে আছে। তাহলে কি আপু সব শুনে ফেললো? আমি, আপু তুমি কখন এলে? আমি ভয়ে ভয়ে, আপু সে যদি তোর সাথে কিছু কথা ছিল। আমি, হ্যাঁ বলো আপু। আপু দেখ, সে যদি শুভ্র খুব ভালো একটা ছেলে, ও তোকে ভালোবাসে সেটা আমি আগে থেকেই জানতাম। আমি ওকে বলেছিলাম আজ আমরা কেউ বাসায় থাকবো না, ও যেন তোকে সবটা বলে। শুভ্রর বাবা মা ও চাই তোকে শুভ্রর সাথে বিয়ে দিতে, এমনকি আমাদের বাবা মায়েরও সেটাই ইচ্ছে। আমি, কিন্তু আপু দেখ, তুই যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। তুই যদি শুভ্রর কোনো খারাপ দিক আমাকে দেখাতে পারিস তো আমি এই বিয়ে আটকাবো, কথা দিলাম। তবে আমার মনে হয় না তুই শুভ্রর কোনো খারাপ দিক খুঁজে বের করতে পারবি, কারণ শুভ্র ভালো একটা জব করে, ও অনেক বড়লোক ফ্যামিলির ছেলে, ও ওর বাবা মায়ের একমাত্র ছেলে। ওকে আমরা ছোট থেকে দেখছি, দেখতে শুনতে খুব ভালো, আর সব থেকে বড় কথা ও তোকে ভালোবাসে। ভেবে দেখ, তুই যদি রাজি থাকিস তবে বাবা মা আমার এঙ্গেজমেন্টের দিন তোর আর শুভ্রের এঙ্গেজমেন্টও সেরে ফেলবে। আপু কথাগুলো বলে চলে গেল। আমি ওই দিন সারাটা রাত ঘুমাতে পারিনি এই সব চিন্তায়। সকালে আমি উঠে ফ্রেশ হয়ে নিচে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, দেখি শুভ। ও আমাকে দেখে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল, একবারও তাকালো না আমার দিকে।
আমি খাওয়া শুরু করলাম, ঠিক তখনই মা এসে পাশে বসলো। এসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে, আপু কাল রাতে যে কথাগুলো বলছে, মাও ঠিক সেই কথাগুলো বলল। আবার চিন্তায় পড়ে গেলাম। আমি কি করব? যে মানুষটাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসলো না। আমি বুঝি ভালোবাসা না পাওয়ার কষ্ট কতটা। যে মানুষটা আমাকে ভালোবাসে তাকেও যদি আমি একই কষ্ট দিই, তাহলে রাফিন আর আমার মাঝে পার্থক্য কি থাকলো? অনেক ভেবে রাজি হয়ে গেলাম। পরের দিন শুভ আমাকে আর আমার আপুকে শপিং করাতে নিয়ে গেল। শুভকে দেখে মনে হচ্ছে ভীষণ খুশিও হবেই বা না কেন। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করে। শুভ 15 মিনিট ধরে মেনু কার্ড হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। খাবারই পছন্দ হচ্ছে না ওর। পরে খেয়াল করে দেখলাম মেনু কার্ড দেখাতো একটা, আর বাহানা মাত্র ও মেনু কার্ডের ওপর দিয়ে আমাকে দেখছে। আর আপু সেটা দেখে মুচকি মুচকি হাসছে। আপু হঠাৎ করে শুভর হাত থেকে মেনু কার্ডটা কেড়ে নিয়ে বলতে শুরু করলো, আপু শুভ বলছি যে তুই না হয় কারো মুখ দেখে পেট ভরছিস, তো আমাকে কেন না খাইয়ে রাখেছিস? কিছু অর্ডার করবি নাকি? এভাবেই বসে থাকবি? শুভ আপুর কথা শুনে কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, তোমরা অর্ডার দাও। আপু মেনু কার্ডটা আমার দিকে এগিয়ে দিল। আমি বললাম, আমি কিছু খাবো না আপু, তোমরা অর্ডার করো। আপু থাক, তোদের আর অর্ডার করতে হবে না, করছি। তাই বলে আপু উঠে গেল খাবার অর্ডার করতে। শুভ সেজতি, আমি জি বলুন। শুভ আমাকে ক্ষমা করেছো তো? আমি চুপ করে রইলাম। শুভ চুপ করে আসো যে? আমি আবারও চুপ। আমি শুভ দেখো সেজতি, বিয়ের পর আমি তোমাকে খুব ভালোবাসবো, কোনো অভিযোগ করার সুযোগ দিব না। তুমি যে বিয়েতে রাজি হয়েছো শুনে আমি যে কতটা খুশি হয়েছি জানো না। আমি তোমাকে কখনো কষ্ট দিব না, প্রমিস। আমার হাতে হাত রেখে বলছে শুভ ভাই। আমি হাতটা আস্তে করে সরিয়ে নিলাম। শুভ সেজতি, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আমি হ্যাঁ। আমি বলার আগেই আপু চলে আসলো। আমার আর বলা হলো না। বলতামই বাকি, যার কথা বলবো সে তো আমাকে ভালোবাসে না। থাক বরং শুভ আমাকে নিয়ে সুখী হতে চাইলে হোক। যে ভালোবাসা আমি পাইনি সে ভালোবাসা থেকে আমি শুভকে কেন বঞ্চিত করব? থাক না, কিছু কথা একান্তই আমার নিজের হয়ে থাক। কেউ না হয় জানালো। আমরা বাড়িতে ফিরে এলাম। এভাবে দ্রুত দিন কেটে গেল। আজ সন্ধ্যায় আমাদের দু বোনের এঙ্গেজমেন্ট। বাড়ি ভর্তি মানুষ। শুভকে কোথাও দেখতে পাচ্ছি না। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি শাওয়ার নিয়ে বের হয়ে যা দেখলাম তা কখনো দেখব বলে কল্পনাও করিনি। যা দেখলাম তা দেখে আমার মনে আনন্দে ভরে গেছে। ওয়াশরুম থেকে বের হয়ে আমি একদম সারপ্রাইজ হয়ে গেলাম। দেখি আমার বেডের উপরে এক গাদা গোলাপ। কমপক্ষে 400 থেকে 500 হবে। পুরো রুমটা গোলাপের গন্ধে ভরে আছে। আমি গোলাপগুলো সরিয়ে দেখি গোলাপের নিচে একটা র্যাপিং করা বক্স। ওটা খুলে কিছুটা অবাক হলাম। বক্সের ভেতরে ছিল একটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, গহনা, একটা কালো টিপের পাতা আর কিছু রেশমি চুড়ি, সাথে একটা ছোট চিরকুট। তাতে লেখা ছিল, মহারানী 7 সমুদ্র 13 নদীর পার করে এগুলো আপনার জন্য খুঁজে এনেছি, দয়া করে পড়বেন, আমার ভালো লাগবে ভীষণ। ইতি আপনার হবু হাজবেন্ড। আমার আর বুঝতে বাকি রইল না এগুলো শুভর কাজ। ছেলেটা পারেও বটে, এত পাগলামি করেও। কিন্তু শাড়ি তো আমি পরতে পারি না, কি করব এখন? হ্যাঁ আমি শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু পারি না। আগে আপু পরিয়ে দিত, কি করব এখন? আপুও শাড়ি পরছে, এখন আমি যদি শাড়ি না পরি শুভ হয়তো ভাববে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে ওকে বিয়ে করছি। ও তখন কষ্ট পাবে। তখন হয়তো ও বিয়েটা আর করবে না। তখন বাবা মা আপু সবাই আমার জন্য কষ্ট পাবে। দরকার কি এত কিছুর? নিচে গেলাম,
কাউকে পাই কি না, শাড়ি তো আমি একা পরতে পারবো না। কিন্তু দেখলাম সবাই বিজি, কি করি এখন? অনেক কষ্ট করে নিজে নিজে শাড়ি পরলাম, কিন্তু একই শাড়ি পরে হাঁটতেই পারছি না, পায়ের সাথে পেঁচিয়ে যাচ্ছে। আমি নিচে যাবার জন্য হাঁটতে লাগলাম, কিছুটা যাবার পর শাড়ি খুলতে শুরু করলো। আমি আবার রুমে আসার জন্য যেই না পেছনে ফিরেছি, অমনি শাড়ি পায়ের সাথে পেঁচিয়ে পড়ে গেলাম। পড়তে গিয়েও পড়লাম না। হ্যাঁ, কেউ আমাকে ধরেছে। শাড়ি আমার প্রায় খুলে গেছে। চোখ মিলে দেখি শুভ ধরেছে আমাকে। ও আমাকে কোমরটা পেঁচিয়ে ধরে আছে। এই প্রথম কোনো ছেলে আমাকে এভাবে স্পর্শ করলো। আমার পুরো শরীর যেন হিমশীতল হয়ে গেছে। আমি আগে কখনো এমন কিছু ফিল করিনি। আমরা দুজনেই যেন একটা ঘরের ভেতরে চলে গেলাম। আমার রুমটা গোলাপের সুগন্ধে ভরপুর। দুজন দুজনের দিকে তাকিয়ে আসি এক পলকে। হঠাৎ করে জানি না আমার কি হলো, আমি ওকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরে গিয়ে শাড়িটা নিজের শরীরে পেঁচিয়ে নিলাম ভালোভাবে। শুভ, হা হা হা, আমি হারছেন কেন? শুভ, তুমি শাড়ি পরতে পারো না, এটা তো আমি জানতামই না। আমি পারি না বলিনি, তবে পারি সেটাও বা কখন বলছি? আমি এতদিন কখনো শুভকে ঠিক করে দেখিনি। ও আসলেই অনেক সুন্দর। সাদা ধবধবে গায়ের রং, 6 ফুট মতো লম্বা হবে, একদম সিনেমার হিরোদের মতো। রাফিনের চাইতেও বেশি ছাড়া কম সুন্দর না ও। আজকেও একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে। আমার শাড়িটাও নীল, অনেক সুন্দর লাগছে ওকে। প্রতিটি মেয়ে তার জীবনে ঠিক এমন একজন পুরুষকে কল্পনা করে। আমি হয়তো লাকি, হয়তো জানি না আমি কখনো শুভকে ভালোবাসতে পারবো কি না। শুভ, সেজুতি কী ভাবছো এত? এই সেজুতি আমি না, কিছু না। না শুভ, সেজুতি একটা পারমিশন চাইব, দিবে? আমি কি শুভ, তোমার শাড়িটা যদি আমি পরিয়ে আপনি, সেটা হয় না। শুভ, ওকে ঠিক আছে, আমি দেখব না। তুমি বরং আমার চোখে কাপড় বেঁধে দাও। আমি সত্যি দেখবেন না তো? শুভ, না, আমি বললাম না, থাক, আমি একা পারবো। শুভ সাথে সাথে আমার কাছে এসে আমাকে হালকাভাবে জড়িয়ে ধরে বলল, আমার কি এতটুকু অধিকার নেই? তাই বলেও আমাকে শাড়ি পরানো শুরু করলো চোখ বন্ধ করে। আমি আর বাধা দিলাম না, জানি বাধা দিলেও ও শুনবে না। শাড়ি পরানো শেষ হলে ও আমাকে একটা টিপ পরিয়ে দিল, তারপর মাথায় ফুল দিয়ে দিল। শুভ, নাও এবার তুমি একদম রেডি, দেখি তোমাকে কেমন লাগছে। একটু দূরে গিয়ে দাঁড়াও তো। আমি ওর কথা মতো দূরে গিয়ে দাঁড়ালাম। ও দেখে বলল, সে যদি আমি তোমাকে একটু হাগ করতে পারি? আমি, না, একদম না। তাই বলে আমি বাইরে চলে যাচ্ছি, ঠিক তখনই শুভ্র আমার হাতটা টেনে ধরল পেছন থেকে আর বলল, কেন এত কষ্ট দাও আমাকে বলো তো? আমি হাতটা ছাড়িয়ে চলে যাচ্ছি, ও আবার আমার হাত টেনে ধরল। এবার আমার মেজাজ খারাপ হয়ে গেল। বললাম, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন নাকি আমার শরীরটাকে ভালোবাসেন? বলা মাত্র শুভ আমার কাছে এসে সপাটে একটা চর বসিয়ে দিল আমার গালে। তারপর আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে তুমি কখনো বুঝতে চেষ্টা করো না সেজুতি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তারপর সে আমার এতটাই কাছে চলে আসলো যেন ও নিঃশ্বাস আমার মুখের উপরে পড়ছে। আমার খুব অস্বস্তি লাগছে। শুভ, আমি যদি তোমার শরীরে চাইতাম তাহলে ওই দিন রাতেই আমি ইচ্ছে করলে তোমাকে ভোগ করতে পারতাম। কিন্তু একটা কথা মনে রেখো সেজুতি, আমি ভালোবাসি তোমাকে। আমি আসছি, নিচে ওয়েট করছে সবাই। শুভ, তুমি ভালোবাসো না আমাকে সেজুতি? আমি চুপ করে রইলাম। শুভ, তুমি কি অন্য কাউকে ভালোবাসো সেজুতি? আমার হাত দুটো চেপে ধরে। আমি, ছাড়ুন আমাকে, আমার লাগছে। শুভ, অন্য কাউকে যদি ভালো না বাসেন তাহলে আমি কাছে আসলে তোমার আপত্তি কিসের বলো? আমি শুভর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে লাগলাম। ঠিক তখনই শুভ একটা ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলল। আমি দৌড়ে এসে
কি করছেন কি? এতটা অবুঝের মতো কাজ করেন কেন আপনি? ইস, কতটা হাত কেটে গেল, রক্ত বের হচ্ছে। দাঁড়ান, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসি। শুভ, রক্ত পড়ুক তাতে তোমার কি? তুমি তো ভালোবাসো না আমাকে। একথা বলে শুভ আবার নিজের হাত কাটলো ছুরি দিয়ে। তুমি যতক্ষণ না বলবে ভালোবাসি ততক্ষণ আমি হাত কাটতেই থাকবো। আমি পাগল হয়ে গেছেন নাকি আপনি? শুভ, হ্যাঁ পাগল। তুমি জানো আমি তোমাকে কত ছোটবেলা থেকে ভালোবাসি। জানো না তুমি, আমি শুধুমাত্র তোমার জন্য এতটা বছর নিজেকে প্রতিষ্ঠিত করেছি। বাবা মা আমাকে কত মেয়ে দেখিয়েছে, আমি শুধুমাত্র তোমার জন্য ওয়েট করেছি এতটা বছর। তোমার বড় আপু পুরো বিষয়টা জানতো। এখন তুমি যদি ভালো না বাসো তবে আমার বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। এটা বলে শুভ ছুরি নিজের পেটে ঢুকিয়ে দিল। রক্ত দেখে সেন্সিলেন্স হওয়ার মতো অবস্থা। আমি দৌড়ে গিয়ে শুভর মাথার কোলে ওপরে তুলে কাটতে লাগলাম। বাইরে গিয়ে সবাইকে ডেকে আনলাম। সবাই মিলে ধরাধরি করে শুভকে হসপিটালে নিয়ে গেল। শাড়িটা মনে হয় আমার শরীরে নেই, জানি না, কিছু মাথায় কাজ করছে না আমার। এদিক সবাই আমাকে দোষারোপ করছে যে আমার জন্য আর শুভর এই অবস্থা। আমার জন্য আজ এই শুভ অনুষ্ঠানে বাধা পড়লো। চারদিকে সবাই এসব বলছে। ওফ, মাথাটা ফেটে যাচ্ছে। চারদিকের এত চাপ সইয়ে না পেরে আমি সেন্সিলেন্স হয়ে পড়লাম হসপিটালের ভেতরেই। জানি না তারপর কি হলো। সেন্স ফেরার পর দেখলাম আমি নিজের রুমে শুয়ে আছি। রুমটা একদম ফাঁকা। নিচে গিয়ে দেখি শুভর বাবা মা আর আমার বাবা মা একসাথে আছেন। আমি নিচে যাবার সাথে সাথে শুভর বাবা মা আমার দিকে এগিয়ে এসে আমার সামনে হাত জোর করে বলল, সেজতি মা, তোর কাছে আমরা হাত জোর করে আমাদের ছেলের প্রাণ ভিক্ষা চাচ্ছি। তুই ফিরিয়ে দিস না আমার ছেলেটাকে। ও ভীষণ ভালোবাসে তোকে। তোকে না পেলে হয়তো শুভ নিজেকে শেষ করে ফেলবে। তুই ওকে ফিরিয়ে দিস না মা। আমি, সি মামি, আপনি কেন হাত জোর করছেন? আপনি আমার গুরুজন, ক্ষমা তো আমার চাওয়া উচিত আপনাদের কাছে। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। শুভ যে আমাকে এত ভালোবাসে আমি বুঝতে পারিনি। শুভ এখন কেমন আছে মামা? আসাদ মামা, অপারেশন সাকসেসফুল হয়েছে। ডক্টর বলেছে ভয়ের কিছু নেই। আমি, ঠিক আছে মামা, আপনারা চিন্তা করবেন না। শুভর সব দায়িত্ব আমার। আপনারা শুধু বিয়ের আয়োজন করুন। আমি উপরে এসে রেডি হয়ে রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্য। হসপিটালে গিয়ে শুভর পাশে বসে ওর হাতে হাত রেখে শপথ নিলাম, আর যাই হোক আমি আর এই মানুষটার হাত কখনো ছাড়ব না। আমি আর আমার ভালোবাসা হারাতে চাই না। যে আমাকে ভালোবাসে না তার জন্য আর কষ্ট পাবো না আমি। আর চোখের পানি ফেলবো না আমি রাফিনের জন্য। এবার থেকে আমি শুধু শুভকে ভালোবাসবো। আমি বুঝে গেছি এই মানুষটা আমার এক কথায় আমাকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারে। শুভ চোখ খুলছে হালকাভাবে। ও চোখ খুলে আমাকে দেখেই বলল, এবার তুমি আমাকে ভালোবাসবে তো? আমি, আপনি কি পাগল বলুন তো? এমন কাজ কেউ করে? আপনার যদি কিছু একটা হয়ে যেত শুভ, আমার কিছু হলে তোমার কি? তুমি তো আর ভালোবাসো না আমাকে। আমি শুভর হাতটা আমার মুখে বোলাতে বোলাতে বললাম, কে বলল ভালোবাসি না? আমি ভীষণ ভালোবাসি আপনাকে। শুভ, তাহলে আপনি করে কেন বলছো? আমি, ঠিক আছে আর বলবো না। এবার তোমাকে খুব জলদি সুস্থ হয়ে উঠতে হবে কিন্তু। শুভ, কেন? আমি, কেন আবার? সামনে তো আমাদের বিয়ে। শুভ, সত্যি বলছো সেজতি? আমি, হ্যাঁ সত্যি। শুভ, 3 সত্যি বলো। আমি, হ্যাঁ 3 সত্যি। আমি শুভর কপালে একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে দিলাম। এভাবে দিন যেতে লাগলো। প্রায় 2 মাস হয়ে গেল। শুভ এখন পুরোপুরি সুস্থ। 3 দিন পর আপুর বিয়ে। আমাদের জন্য ওর বিয়েটাও আটকে ছিল। শুভ বিয়েতে হয়তো থাকতে পারবে না। ডক্টর ওকে ফুল বেড রেস্ট থাকতে বলেছে। বাড়িতে বিশাল আয়োজন চলছে। আমি বাড়ির কাজের ফাঁকে ফাঁকে শুভকে দেখতে যাই। ও
ওর খুব মন খারাপ বিয়েতে থাকতে পারছে না বলে। কাল আপুর গায়ে হলুদ, শুভ থাকছে না, তাই ওর কাজগুলো এখন আমাকেই করতে হবে। আপু এসে বলল, সেজতি আমার 2-3 জন বন্ধু বান্ধবী আসবে, বাইরে থেকে 3টার সময় তুই একটু নিয়ে আসতে পারবি? আমি, হ্যাঁ আপু অবশ্যই পারবো। ঠিক আছে তুই যা, আমি ওদেরকে তোর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওরা পৌঁছে তোকে কল দিয়ে খুঁজে নেবে। আমি, ওকে আপু। আমি একটা জিন্স আর একটা টপস পরে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। হ্যাঁ এগুলোই পরি এখন, আমি শার্টও পরি মাঝে মাঝে, তবে এগুলো পরা বাদ দিয়ে দিব। শুভ পছন্দ করে না। আপুর অনেক ফ্রেন্ড বাইরে লেখাপড়া করে, রাফিনও তো করে। এতদিনে ও হয়তো ওর গফকে বিয়ে করে সুখে সংসার করছে, তাতে আমার কি? এখন আর আমি ওইসব নিয়ে ভাবি না। আমি আমার লাইফ পার্টনার পেয়ে গেছি। এসব ভাবতে ভাবতে আমি এয়ারপোর্ট পৌঁছে গেলাম। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে ঝাপসা চোখে একজনকে হেঁটে আসতে দেখলাম। ভাবলাম হয়তো দেখার ভুল, কিন্তু না, ভালো তাকিয়ে দেখলাম ওটা রাফিন। নিজের চোখকে বিলিভ করতে পারছি না। ওর সাথে আরও 2টা ছেলে আর একটা মেয়ে, বাকিদের আমি চিনি না, ওরা সব আপুর ফ্রেন্ড। রাফিনকে দেখে আমি মোটেও খুশি হইনি। ওরা চলে এসেছে। রাফিন, হ্যালো আমি রাফিন। আমি, হ্যাঁ জানি। রাফিন আপনি? আমি সেজুতি। রাফিন, হোয়াটস? আমি, জি ভাইয়া। রাফিন কখনো হতে পারে না, আমি যে সেজুতিকে চিনতাম সে তো। এটা বলে রাফিন হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি জানতাম এমনটাই হবে। রাফিন ভাই গাড়িতে উঠবেন নাকি এভাবে দাঁড়িয়ে থাকবেন? রাফিন, অনেক সুন্দরী হয়ে গেছো তুমি, কেমন আছো? কথাটি বলে রাফিন আমাকে জড়িয়ে ধরল। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। আমি যেন পাথর হয়ে গেলাম। সাথে সাথে রাফিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, এই যে মিস্টার রাফিন চৌধুরী, এটা বিদেশ নয়, এটা বাংলাদেশ। তাই বলে গাড়িতে উঠে বসলাম। রাফিন আমার পাশে বসতে গেল। সাথে সাথে আমি বললাম, আপু আপনি সামনে আমার কাছে এসে বসুন, আর ভাইয়ারা আপনারা পিছনে বসুন। রাফিন ড্রাইভ কে করবে শুনি ম্যাডাম? আমি করব। রাফিন শুনে হাঁ করে তাকিয়ে আছে। যাই হোক, বাড়িতে পৌঁছে গেলাম। সারাটা পথ রাফিন আয়নার ভেতর দিয়ে হাঁ করে তাকিয়েছিল আমার দিকে। আজ বিকালে আপুর গায়ে হলুদ, আমি শাড়ি পরছি। শাড়িটা পরতে খুব ভালো লাগছে, কারণ এটা শুভ কিনে দিয়েছে। শাড়িটা পরতে পরতে মনে হলো কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। পেছন ফিরে দেখি রাফিন। আপনি এখানে কি করছেন? এভাবে লুকিয়ে লুকিয়ে একটা মেয়ের শাড়ি পরা দেখতে লজ্জা করে না? সি। রাফিন, খুব সুন্দর লাগছে তোমাকে সেজুতি। রাফিন রুমের ভেতরে ঢুকে আমার খোপায় একটা ফুল গুজে দিল, দিয়ে বলল, বিয়ে করবে আমাকে? কথাটা শুনে আমি ওর গালে সপাটে একটা চর বসিয়ে দিলাম, দিয়ে বললাম, আমার মতো মেয়ের সাথে মানাবে না আপনাকে। আমাকে বিয়ে করলে কি বলবে আপনারা? সোসাইটির লোকজন। আপনি বরং অন্য জায়গায় ট্রাই করুন। বলে আমি রুম থেকে বের হয়ে চলে এলাম। শুভর কাছে যাব একটু। ওর দেওয়া শাড়িতে আমাকে কেমন লাগে সেটা ও দেখতে চেয়েছে। আমি, শুভ কেমন আছো? শুভ, আমি, কি হলে চুপ করে আসো যে? শুভ, আমার বউটাকে যে এত সুন্দর লাগছে আজকে, সে কি জানে? এটা বলে শুভ আমাকে জড়িয়ে ধরলো, আমার কপালে একটা চুমু দিয়ে বলল, যদি আমি যেতে পারতাম, তোমাকে একা ছাড়তে ইচ্ছে করছে না সেজুতি। আমিও ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, তোমার বউ পালিয়ে যাবে না তোমাকে ছেড়ে, বুঝলে? যদি কেউ কেড়ে নিয়ে যায় তোমাকে আমার কাছ থেকে, তোমাকে। আমি শুভকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি তো যাব না। বলে বাসায় চলে আসলাম। সবাই নিচে ভীষণ মজা করছে, কিন্তু আমার ভালো লাগছে না।
শুভ থাকলে খুব ভালো লাগতো। ছাদে গিয়ে দাঁড়িয়ে আসি, কেউ একজন আমার মুখটা চেপে ধরে চিলকোঠর রুমে নিয়ে গেল। দেখি ওটা রাফিন। রাফিন আমার হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরে বলল, সুন্দরী হয়ে দামাক বেড়ে গেছে নাকি? তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? আমি, সারুন, আমাকে লাগছে আমার। সারুন না হলে চিৎকার করব। সারুন বলছি। রাফিন, চিৎকার করবে? করো। একটা পৌঁছাচিক হাসি দিয়ে বলল ও। আমি জোরে চিৎকার করা শুরু করলাম, সাথে সাথে রাফিন আমার ঠোঁট জোড়া দখল করে নিল। অমানুষের মতো কিস করা শুরু করলো। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কিছুক্ষণ পর ও আমাকে ছেড়ে দিল। সি, আমার ভাবতেও ঘৃণা করছে। আপনার মতো একটা মানুষকে আমি একটা সময় ভালোবাসতাম। সি। গল্প অবশেষে তোমাকে পাওয়া।